এই যে শুনুন, আপনি কি কানে কালা নাকি? সেই কখন থেকে নক করছি, নিন আপনার দামি ডাব্বা, আর আমার টিফিন ক্যারিয়ারটা ফেরত দিন। গেট আউট। কে পারমিশন দিয়েছে ভেতরে আসার? আর আমার জিনিসকে ডাব্বা বলার সাহস আপনার হয় কি করে? ওরে বাবা, কথা শুনলে মনে হয় একদম আসমান থেকে নামছেন। আপনি আমার ব্যাগের সাথে আপনার ল্যাপটপ ব্যাগে বদলে ফেলেছেন রাস্তার মোড়ে। আমার মার হাতের বানানো আলুর দম আর লুচি আপনার ওই দামি ব্যাগে পচে যাচ্ছে, আর আপনি এখানে সাহেব সেজে বসে আছেন। আমাদের আজকের গল্পে শুরু হচ্ছে আদের রাজকীয় অফিসের কেবিনে। ঝিলিক সেখানে পৌঁছেছে তার ভুল করে বদলে যাওয়া এক পার্সেল ফেরত দিতে। আদি ল্যাপটপে ডুবে আছে। ঝিলিক দরজা ঠেলে ভেতরে হালকা মুখ বাড়িয়ে কথা বলছে। আদি ল্যাপটপে মুখ বুঝে গম্ভীর হয়ে কথা বলছিল। ঝিলিকের চেঁচামেচিতে আদি এবার ল্যাপটপ বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হোয়াট দ্য? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি আদি চৌধুরী। আমার 1 মিনিটের দাম আপনার ওই আলুর দমের চেয়ে অনেক বেশি। দামি দিয়ে কি হয়? পেটে খিদা পেলে তো ওই লুচিই খেতে হবে। ল্যাপটপ চিবিয়ে তো আর পেট ভরবে না। জলদি দিন বলছি আমার টিফিন বক্স। আদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঝিলিকের উচ্চতা আদির কাঁধ পর্যন্ত। আদি এক পা এগোতেই ঝিলিক ঘাবড়ে গিয়ে পেছাতে গিয়ে কার্পেটে পা আটকে গেল। ঝিলিক পড়ে যেতেই আদি তার কোমর জড়িয়ে ধরল। ঝিলিকের মাথার বেলি ফুলের মালাটা আদির স্যুটের ব্রোচে আটকে গেল। ঝিলিক চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আদি খুব কাছ থেকে ঠান্ডা গলায় বলে, আপনি সব সময় এমন বিশৃঙ্খলা তৈরি করেন কেন? নিজেকে সামলাতে পারেন না? আপনি আপনি আগে ছাড়ুন তো। আপনার ওই সঙ্গের পোশাকের জন্য আমার ফুলের মালাটা ছিঁড়ে গেল। আপদ একটা। আসলে ঝিলিক আদির অফিসে চাকরি করে। আদি ভীষণ বড়লোক আর এই অফিসের এমডি। সকালবেলা রাস্তার মোড়ে ধাক্কা লেগে দুজনের ব্যাগ পাল্টাপাল্টি হয়ে যায়। ঝিলিক নিয়ে যায় আদির ল্যাপটপ ব্যাগ। আদি নিয়ে যায় ঝিলিকের ডাব্বা। এখন ঝিলিক সেটা ফেরত নিতে আর দিতে এসেছে। কিন্তু আদির সামনে এলেই যেন সে কেমন হয়ে যায়। সবকিছু যেন থেমে যায় চারপাশের। আদিকে সে একটু ভয়ও পায়। আদির কাছ থেকে ছাড়া পেতে আদির ল্যাপটপটা টেবিলে রেখে নিজের ডাব্বাটা নিয়ে এসে দৌড় মারে। আমি চলি। ঝিলিক চলে যেতেই আদি টিফিন বক্সটা দেখে। সেটা খুলে দেখে আলুর দম আর লুচি। একটু মুখে পুড়ে মুচকি হাসি দেয়। বাহ, বেশ মজাত মিস ঝিলিক। হা হা হা। ঝিলিক খুব ধর্মপ্রাণ। সে মাজারে গেছে তার বোনের বিয়ের জন্য মানত করতে। আদিও সেখানে এসেছে তার দাদির জোড়াজুড়িতে। ঝিলিক মানত করছিল আর আদি ফোন কানে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি চাই ওই কন্ট্রাক্টটা যে কোনো মূল্যে যেন আমি পাই। টাকা নিয়ে চিন্তা করো না। এই যে কুঞ্জুস সাহেব, মাজারে এসেও ব্যবসার চিন্তা? একটু তো আল্লাহকে ডাকুন। আপনি আপনি আবার আপনি কি আমায় ফলো করছেন? মরে গেলেও না, আমি এখানে এসেছি পুজো দিতে। আর শোনেন, আপনার ওই সাদা শার্টে কিন্তু মোম লেগেছে। ইস, একদম নোংরা লাগছে। আদি শার্টের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। ড্যাম ইট! আপনি যেখানেই যান কেন সব নোংরা করে দেন? আমার লাইফে আপনার মতো একটা মেয়ে আসাই মানে একটা ডিজাস্টার। ডিজাস্টার তো আপনি। কথা বলেন যেন কামান দাগছেন। যান গিয়ে শার্ট ধুয়ে আসুন। রেগে ঝিলিক সেখান থেকে চলে গেল। আদি ফোনের দিকে তাকিয়ে বলে, আজব তো, এটা মেয়ে না অ্যাটম বোম, সারাক্ষণ ফাটতেই থাকে। ও পাশ থেকে আদির বিজনেস ক্লায়েন্ট হাঁ হয়ে থাকে। অ্যাটম বোমা মানে কি বলছেন মিস্টার আদি? ওপস, সরি মিস্টার তালুকদার, আপনাকে না একটা জঙ্গলি বিলিকে বলছিলাম। হ্যাঁ, ওইটা ফাইনাল করুন। আদির দাদু খুব অসুস্থ। বাড়িতে সেবিকা বা দেখভালের জন্য কাউকে দরকার। ঘটনা চক্রে ঝিলিক সেই কাজ পায় দাদুর পছন্দের কারণে। ঝিলিক বড়সড় এক ব্যাগ নিয়ে দাদির বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ায়। ঝিলিক বিড়বিড় করে, বাপ রে, এ তো বাড়ি না, যেন কয়েতখানা। এখানে থাকলে তো আমি দুদিনেই পাগল হয়ে যাব, কিন্তু দাদুর কথা ফেরাতে পারলাম না। আদিদের বাড়ি থেকে বের হচ্ছিলেন। ঝিলিককে দেখে থমকে দাঁড়ালেন। আপনি আপনি এখানে কেন? আমি কি গার্ডদের বলিনি কোনো অচেনা মেয়েকে ঢুকতে না দিতে? আমি অচেনা নই, আমি এই বাড়ির নতুন মেহমান। দাদুই ডেকেছেন আমাকে। সরুন, আমার ব্যাগটা বড্ড ভারী। আদিদের রাস্তায় দাঁড়িয়ে থাকা ঝিলিকের পথ আটকে বলে, আমি থাকতে আপনি এ বাড়িতে এক পাও দিতে পারবেন না। গেট লস্ট।
ঝিলিক ততক্ষণে দাদুকে দেখে চিৎকার শুরু করেছে। দাদু বারান্দায় দাঁড়িয়েছিল। দাদু, দেখুন আপনার নাতি আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি চলে যাচ্ছি। আদি, ওকে ভিতরে নিয়ে আয়। ও না আসলে আমি ওষুধ খাবো না। আদি প্রচন্ড বিরক্তিতে ঝিলিকের ব্যাগটা হ্যাচকা টেনে ধরল। ঝিলিক হাসতে হাসতে ভেতরে ঢুকলো। আদি মনে মনে ভাবলো, এই মেয়েটাকে আমি 1 সপ্তাহের মধ্যে এই বাড়ি থেকে কান ধরে বের করে দেব। আসলে আদির অফিসে ঝিলিক কাজ করলেও তারা দুজন কেউ কাউকে দেখতে পারে না। তারা দুজনেই দুই মেরুর লোক। আদি হচ্ছে গম্ভীর এবং চুপচাপ আর ভীষণ রাগী লোক। বলা যায় তার জীবনে আনন্দটাও খুবই দুর্লভ। অপরদিকে ঝিলিক হচ্ছে চঞ্চল, বেশি কথা বলা এবং খুব ছটফটে আর খুশিতে থাকা মেয়ে। যেখানে যাই সেখানে কোনো না কোনো ঝামেলা পাকায়। এইসব কারণে আর অতিরিক্ত কথা বলার কারণে আগে তাকে খুব অপছন্দ করে। আর সারাক্ষণই তারা দেখা হলে একে অপরের সাথে লেগেই থাকে। তাই এখন হঠাৎ আদি নিজের বাড়িতে তাকে দেখে আগের মতো সহ্য হচ্ছিল না। সে চিন্তা করছে কিভাবে ছেলেকে বাড়ি থেকে তাড়ানো যায়, কিন্তু তার দাদুর পছন্দ বলে কথা। তাই সে কিছু করতেও পারছে না, কারণ তার কাছে তার দাদুর সুস্থতা অনেক বড় কিছু। ঝিলিক কিচেনে ঢুকেছে দাদুর জন্য সুজি বানাতে। সেখানে আদি এসেছে ব্ল্যাক কফি খেতে। ঝিলিক আনমনে গান গাইছে আর নাচাচ্ছে। ও জীবন, তোমার কাছে। ও, আপনি আবার আসলেন আমার গান শুনতে? আপনার ওই ফাটল ধরা গলার গান শোনার কোনো শখ আমার নেই। কফি মেকারটা দিন। দিচ্ছি দিচ্ছি, তবে আমার উপর এত গরম হবেন না। শেষে রক্তচাপ বেড়ে হার্ট ফেল করবেন। আদি কফির কাপটা নিতে গেল, আর ঝিলিক ঠিক তখনই তেলের বোতল নিয়ে ঘুরলো। আদির দামি জুতোয় তেল পড়ে গেল। আদি পিছনে গিয়ে ঝিলিককে জড়িয়ে ধরলো যাতে না পড়ে যায়। ঝিলিকের হাতে থাকা সুজির গুঁড়ো আদির সারা মুখে আর চুলে মেখে গেল। ঝিলিক হাসি চেপে রাখতে না পেরে ফেটে পড়ল। আদি ধপধপে সাদা মুখ নিয়ে চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য, আপনি কি আমাকে জোকার বানানোর কন্ট্রাক্ট নিয়েছেন? হা 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 হা। আপনাকে তো একদম বরফের পুতুলের মতো লাগছে। এক কাজ করুন, ফ্রিজে ঢুকে যান, একদম মানাবে আপনাকে। আদির আগে কাঁপতে কাঁপতে ঝিলিকের খুব কাছে এসে বলে, আপনি হাসছেন? আপনি জানেন আমি আপনার সাথে কি করতে পারি? কি করবেন? বকবেন তো? বুনো ওলের জন্য বাঘা তেঁতুল লাগে, বুঝলেন? আমি ডরাই না আপনাকে। আদি সেখান থেকে রেগে চলে যায়। রাতে ঝিলিক বারান্দায় দাঁড়িয়ে তারা দেখছিল। হঠাৎ দেখলো একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। ঝিলিক চিৎকার করে চোখ বন্ধ করে ফেললো। ওরে বাবা গো, চোর চোর, বাঁচাও বাঁচাও। আদি ঝিলিকের মুখ চেপে ধরে। চুপ, একদম চেঁচাবেন না। আমি আদি, পানি খেতে আসছিলাম। ঝিলিক আদির হাত সরিয়ে দিয়ে বলে, আপনি তো আস্তে একটা আপদ। এইভাবে অন্ধকারে কেউ আসে? আমার হার্টবিট তো একদম ঘোড়া দৌড় দিচ্ছে। এত ভয় পান কেন? আমি ছোটবেলা থেকেই অন্ধকার আর একা থাকতে ভয় পাই। আপনি তো রোবট, আপনার মনে তো কোনো ভয় নেই। ভয় সবার থাকে ঝিলিক, শুধু কেউ দেখায়, কেউ লুকিয়ে রাখে। আদি প্রথমবার ঝিলিককে নাম ধরে ডাকলো। ঝিলিক অবাক হয়ে আদির দিকে তাকালো। চাঁদের আলোয় আদির গম্ভীর মুখটা আজ বড্ড মায়াবী লাগছে। ঝিলিক কিছু বলতে চাইলো, কিন্তু আদি আবার সেই কঠিন মুখোশ পরে নিল। কাল সকাল 8টায় আমার মিটিং আছে। আপনার এই বকবকানি বন্ধ করে ঘুমাতে যান। ডিস্টার্ব মি নো মোর। ঝিলিক মুখ ভেঙচে চলে যায়। আদির বিশাল প্রাসাদে সাজ সাজ রব। আদির দাদির জন্মদিন। ঝিলিক সারা বাড়ি গাঁদা ফুল আর মাটির জিনিস দিয়ে সাজিয়েছে, কিন্তু আদি এটা পছন্দ করছে না। সে চাই দামি ডেকোরেশন আর ঝাড়বাতি। আদি সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে, হোয়াট দ্য, এইসব সস্তা ফুল দিয়ে বাড়িটা কে সাজিয়েছে? এটা কি কোনো গ্রামের মেলা নাকি? এই ঝিলিক, কোথায় আপনি? ঝিলিক হাতে একটা প্রদীপ নিয়ে দৌড়ে আসে। আদি প্রদীপটা ঝিলিকের হাত থেকে কেড়ে নিয়ে টেবিলের উপর ধপাস করে রেখে দেয়। কি হয়েছে? এইভাবে চিল্লাচ্ছেন কেন? প্রদীপটা তো নিভে যাবে। দেখুন তো বাড়িটা কত মায়াবী লাগছে। মায়াবী না, এটাকে বৃষ্টি বলে। আমি গেস্টদের ইনভাইট করেছি, তারা কি এসে এই ধোয়া আর সস্তা ফুলের গন্ধ শুকবে? এখনই এসব সরান। সস্তা মানে কি? এগুলো টাটকা ফুল। দাদি বলেছিলেন ওনার দেশি ফুল পছন্দ। আপনি কি সবসময় নিজের পছন্দই সবার উপর চাপিয়ে দিবেন? ইয়েস, বিকজ দিস ইজ মাই হাউস। আর আপনি এখানে স্রেফ একজন সেবিকা। নিজের লিমিট ভুলে যাবেন না। আদি হনহন করে চলে গেল। ঝিলিক ফুলগুলো সরালো না, বরং জেদ করে আরো বেশি প্রদীপ জ্বালালো। তার মনে এক অদ্ভুত তেজ। সে আদিকে প্রমাণ করেই ছাড়বে যে সাধারণ জিনিসও সুন্দর হতে পারে।
রাত 8টা। পার্টি শুরু হয়েছে। শহরের বড় বড় ব্যবসায়ীরা এসেছেন। আদি ব্ল্যাক স্যুট পরে একদম রাজপুত্রের মতো ঘুরছে। ঝিলিক পরেছে একটা খুব সাধারণ লাল পাড়ের সাদা শাড়ি। সে দাদুতে হুইল চেয়ারে করে নিচে নিয়ে আসলো। ঠিক তক্ষুনি আদির এক বিজনেস পার্টনার ঝিলিককে দেখে কথা শোনালো। আরে আদি, তোমার বাড়িতে এই কাজের মেয়েগুলো কি ইউনিফর্ম পরে না? এই গেও সাজে এখানে ঘুরছে কেন? আদিক এক মুহূর্তের জন্য ঝিলিকের দিকে তাকালো। লাল শাড়িতে ঝিলিককে বড্ড অপার্থিব লাগছে, কিন্তু ইগো তাকে বাধা দিল। ওকে ইগনোর করুন। ও আসলে আমার দাদির পছন্দের সেবিকা, তাই কিছু বলছি না। ঝিলিক শুনতে পেয়ে আদির সামনে গিয়ে দাঁড়ালো। শুনুন আদি, গেও সাজ হতে পারে, কিন্তু আপনাদের এই দামি স্যুটের চেয়ে আমার শাড়িটা অনেক বেশি পরিষ্কার, কারণ এতে অহংকারের ময়লা নেই। আদির আগে ঝিলিকের হাত ধরে টেনে এক কোণায় নিয়ে গেল। কি সাহস আপনার? সবার সামনে আমাকে লেকচার দিচ্ছেন? আপনাকে আমি এখানে থাকতে দিয়েছি বলে কি আপনি মাথায় চড়ে বসবেন? ছেড়ে দিন হাতটা, লাগছে তো আমার। আপনি মানুষ নাকি পাথর? কোনো মেয়েকে কিভাবে সম্মান দিতে হয় জানেন না? আদি হুট করে ঝিলিকের হাত ছেড়ে দিল। সে খেয়াল করলো ঝিলিকের নরম কবজিতে তার হাতের আঙ্গুলে লাল দাগ বসে গেছে। আদির মনে একটা অদ্ভুত চিনচিনে ব্যথা হলো, কিন্তু সে সেটা মুখে প্রকাশ করলো না। পার্টির মাঝখানে হঠাৎ পাওয়ার কাট হয়ে গেল। পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার। ঝিলিক অন্ধকারে কাঁপতে শুরু করলো। সে আদির নাম ধরে চিৎকার দিতে গিয়েও থেমে গেল। হঠাৎ সে অনুভব করলো কেউ তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। ঝিলিক ভার্ত গলায় বলল, কে কে ওখানে? ভূত নাকি? ভূত না আমি। অত ভয় পাওয়ার কি আছে? আপনি অন্ধকার বোঝেন না আদি। অন্ধকার মানেই একলা হয়ে যাওয়া। আমাকে একা রেখে যাবেন না প্লিজ। ঝিলিক ভয়ে আদির স্যুটের কলারটা খামচে ধরল। আদি চাইলেই ঝিলিককে সরিয়ে দিতে পারত, কিন্তু সে পারল না। সে ঝিলিকের কাঁধে হাত রাখলো। ঝিলিকের গায়ের বেলি ফুলের ঘ্রাণ আর তার দ্রুত হৃদস্পন্দন আদিকে কেমন জানি আচ্ছন্ন করে দিল। আই এম হেয়ার, ভয় পাবেন না। আপনার মনটা কি আসলেই পাথরের? তবে আপনার হার্টটা কেন এত জোরে জোরে বাজছে? আদি উত্তর দিল না। আলো ফিরে আসার ঠিক আগের মুহূর্তে সে ঝিলিককে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। আলো আসার পর ঝিলিক দেখলো আদি আবার সে আগের মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। পার্টি শেষ। ঝিলিক খুব ক্লান্ত। সে কিচেনে গিয়ে পানি খেতে গেছে। সেখানে আদিও এলো। ঝিলিক ইচ্ছে করে আদির গ্লাসে নুন মেশাতে চাইলো, কিন্তু আদি তাকে ধরে ফেললো। একবার ওই ট্রিকটা কাজ করেছে, বারবার করবে না। আপনি কি ভাবেন আমি আপনার চেয়ে কম চালাক? চালাক তো আপনি অবশ্যই, না হলে এত মানুষের সামনে আমাকে অপমান করেন কিভাবে? এই নিন আপনার জল, নিজেই খেয়ে মরুন। আদি গ্লাসটা একপাশে সরিয়ে রেখে ঝিলিকের একদম কাছে এলো। আপনি আমাকে রাক্ষস ভাবেন, তাই না? রাক্ষস? না না, রাক্ষসরা তো অন্তত মানুষের মতো কথা বলে। আপনি তো রোবট। রোবটদের চার্জ দিতে হয়। আপনি কি আমায় চার্জ দেবেন? আদি হেসে দিল। ঝিলিক এই প্রথম তাকে হাসতে দেখলো। অবাক হয়ে বলল, আপনি হাসলেন? ওরে বাবা, দাদুকে ডাকতে হবে। আজ সূর্য মনে হয় পশ্চিমে উঠেছে। আদির এক আত্মীয়া, যে ঝিলিককে দু চোখে দেখতে পারে না। সে ঝিলিকের ঘরে একটা দামি হার লুকিয়ে রাখলো, যাতে ঝিলিককে চোর বানানো যায়। সকালে সারা বাড়িতে হুলস্থুল পড়ে গেল। এই গেও মেয়েটাই আমার হার চুরি করেছে, ওর ব্যাগ চেক করা হোক। আমি চুরি করিনি দাদু, বিশ্বাস করুন। আদি তুই কিছু বল, ও এমন কাজ করতেই পারে না। আদি এগিয়ে এলো। সে ঝিলিকের চোখে জল দেখলো। সে জানে ঝিলিক কেমন। সে হঠাৎ আত্মীয়ার দিকে তাকিয়ে এক অকাট্য প্রমাণ পেশ করলো। চুপ করুন সবাই। হারটা চুরি হয়নি। কাল রাতে আমি ঝিলিককে হারটা দিয়েছিলাম পলিশ করার জন্য। হারটা আমার কাছেই আছে। এখন থেকে ঝিলিককে নিয়ে একটা বাজে কথা শুনলে আমি তাকে এই বাড়ি থেকে বের করে দেব। পরিষ্কার সবার কাছে? আদি কেন ঝিলিককে বাঁচালো? তার মনে কি ঝিলিকের জন্য কোনো সফট কর্নার তৈরি হচ্ছে? আদি আর ঝিলিকের জীবনের রসায়ন এখন যেন এক অগ্নি পরীক্ষা। আদি যেন ঝিলিককে সবার সামনে রক্ষা করেছে, তেমনি আবার নিজের ইগোর কাছে হার মানতে নারাজ। অন্যদিকে ঝিলিক বুঝতে পারছে না এই পাথুরে মানুষটা আসলে কি চায়। সকাল থেকে আকাশটা মেঘলা। ঝিলিক বাগানে ভিজে কাপড় মেলছিল। গত রাতের ঘটনার পর থেকে সে আদির সাথে কথা বলার সুযোগ খুঁজছে। আদি কেন তাকে বাঁচালো? কেন মিথ্যা বললো যে হারটা সে ঝিলিককে দিয়েছে? ঝিলিক তখন ভাবনার সাগরে ডুব দিচ্ছে। ঠিক তখনই আদি অফিস যাওয়ার জন্য বেরিয়ে এলো। ঝিলিক কাপড় মেলা থামিয়ে বলল, এই যে দাউদাউ সাহেব, একটু দাঁড়ান তো, কথা আছে। আদি ঘড়ি দেখতে দেখতে বলল, আমার হাতে সময় নেই।
আর দাও দাও মানে কি? আপনি কি মানুষের নাম ঠিক মতো বলতে পারেন না? আপনার রাগ তো সব সময় দাও দাও করে জ্বলে, তাই ওটাই আপনার নাম। আচ্ছা, কাল রাতে আপনি সবার সামনে মিথ্যা বললেন কেন? আপনি তো জানেন আমি হারটা নেইনি। আদি ঝিলিকের খুব কাছে এসে নিচু গলায় বলে। আমি মিথ্যে বলেছি কারণ আমার বাড়ির লোক চোর হোক এটা আমি চাই না। আর আপনি এই বাড়িতে আমার গেস্ট। আপনার অপমান মানে আমার বাড়ির অপমান। এর পেছনে কোনো ভালোবাসা নেই, বুঝেছেন? বাপ রে, কত নীতি কথা! ভালোবাসা না থাকুক, একটু কৃতজ্ঞতা তো থাকতেই পারে। একটু থ্যাংক ইউ আশা করেছিলাম, উল্টো ধমক দিলেন। বিকালবেলা চেক আপের জন্য ঝিলিকার আদিকে একসাথে হাসপাতালে যেতে হলো। ফেরার পথে হঠাৎ আদির দামি গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। চারদিকে নির্জন রাস্তা আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আদি ইঞ্জিন চেক করতে করতে বলল। ড্যামিট, এই বৃষ্টিতেই গাড়িটা নষ্ট হওয়ার ছিল। ঝিলিক গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুতে ছুতে বলল। আহা কি সুন্দর বৃষ্টি! আপনি তো শুধু কাজ আর গাড়ি বোঝেন, একটু বৃষ্টি উপভোগ করুন না। আপনার ওই রোমান্টিকতা বন্ধ করুন। আমাদের জলদি ফিরতে হবে। নেক্সট কোনো লিফট না পাওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। ঝিলিক আর স্থির থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে বৃষ্টির মাঝে নাচতে শুরু করলো। আদি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বিরক্তিমাখা মুখে ঝিলিকের পাগলামি দেখছিল, কিন্তু বৃষ্টির ছাটে ঝিলিককে বড্ড স্নিগ্ধ দেখাচ্ছে। তার ভেজা চুল আর হাসি মুখ আদিদেবের বুকের ভিতর কেমন এক অদ্ভুত স্পন্দন তৈরি করলো। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আসতেই ঝিলিক কাঁপতে শুরু করলো। তার হাঁপানি বা ঠান্ডার সমস্যা আছে। সে কাঁপতে কাঁপতে আদির দিকে এগিয়ে এলো। আদি, আমার খুব ঠান্ডা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আদি উদ্বিগ্ন হয়ে ঝিলিককে ধরে ফেলল। ঝিলিক, আপনি ভিজলেন কেন? আপনি কি পাগল? আপনার শরীর যে খারাপ সেটা বলবেন তো? আদি ঝিলিককে পাজা কোলা করে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে বসালো। নিজের দামি ব্লেজারটা খুলে ঝিলিকের গায়ে জড়িয়ে দিল। ঝিলিক জ্বরে আর ঠান্ডায় আধা অচেতন হয়ে আদির কাঁধের উপর মাথা রাখলো। আদি পরম মমতায় ঝিলিকের ভেজা চুলগুলো সরিয়ে দিল। সব সময় কেন আমাকে বিপদে ফেলেন? কেন আমাকে দেখলে আপনার সব রাগ পানি হয়ে যায়? পরদিন সকালে আদির বাড়িতে এক বিশেষ অতিথি এলো। আদির ছোটবেলার বন্ধু আর এক সময়ের ক্রাশ তানিয়া। তানিয়া আধুনিক, আল্ট্রা মডার্ন এবং ঝিলিককে দেখে এসে তাচ্ছিল্য করতে শুরু করলো। আদি, তোমার চয়েস এত ডাউনগ্রেড হয়ে গেছে, এই গেও মেয়েটা তোমার বাড়িতে কি করছে? তানিয়া ও দাদির দেখাশোনা করে, বাদ দাও এসব। ঝিলিক দূর থেকে দেখছিল তানিয়া আদির হাত ধরে কথা বলছে। ঝিলিকের বুকের ভিতর কেন জানি জ্বলে উঠল। ওরে বাবা, সংসার যে আসছে আবার আমার উপর কথা বলছে। দাদি, এই ময়না পাখিটা কে? হোয়াট ডিড ইউ জাস্ট কল মি ময়না পাখি? হ্যাঁ, ঠোঁট দুটো তো লাল করে রাখছেন সারাক্ষণ। আদি, আপনার এই বান্ধবীর কি কথা বলতে কষ্ট হয়? সারাক্ষণ আপনার গায়ে কেন চিপকে আছে? আদি হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে। ঝিলিক, বড়দের মাঝখানে কথা বলবেন না। তানিয়া আমার অনেক পুরনো বন্ধু। ঝিলিকার কথা না বলে বকবক করতে করতে চলে যায়। এদিকে তানিয়া আদির জন্য রান্না করতে গেল। ঝিলিক ভাবলো সেও দেশি মুরগির ঝোল আর ভাত রান্না করবে। রান্নাঘরে দুজনের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হলো। আদি তো স্পাইসি খাবার খায় না, ও আমার হাতের পাস্তা খুব পছন্দ করে। পাস্তা তো আটা সেদ্ধ, ওটা খেলে মানুষের শক্তি হয় না। মিস্টার আদি, ঝালমরিচকে আজ আমি ঝাল মুরগি খাওয়াবো। খাওয়ার টেবিলে আদি বসতেই তানিয়া আর ঝিলিক দুজনেই খাবার এগিয়ে দিল। আদি ঝিলিকের ঝাল মুরগির ঝোল মুখে দিয়েই লাল হয়ে গেল, কিন্তু তানিয়াকে রাগাতে সে ঝিলিকের রান্নারই প্রশংসা করলো। খুব ভালো হয়েছে ঝিলিক, তবে ঝালটা একটু কম হলে ভালো হতো। শুনলেন তো ময়না পাখি আপনি, আপনার পাস্তা আপনিই চিবান। তানিয়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। ঝিলিক হাসতে থাকে। তানিয়া রুমে গিয়ে ফোঁসফাস করতে থাকে। সে আদির বাড়িতে পাকাপাকিভাবে জেগে বসার প্ল্যান করেছে। সে বুঝতে পেরেছে আদির পাথুরে মনে ঝিলিক নিঃশব্দে জায়গা করে নিচ্ছে। একটু পর সে আদির রুমে যায়। আসবো আদি? হ্যাঁ এসো। অনুমতি চাইতে হয় নাকি আবার? তানিয়া ভেতরে গিয়ে বসলো। তারপর তানিয়া আদিকে উস্কানি দিতে শুরু করলো। আদি, তুমি কি খেয়াল করছো ওই মেয়েটা সারাক্ষণ তোমার পাশে গোড়ার উছিলায় খুঁজে? আসলে ও তোমার টেটার্স আর টাকা দেখে ফাঁসাতে চাইছে। তানিয়া, ঝিলিক হয়তো একটু চঞ্চল, কিন্তু ও তেমন মেয়ে নয়। ওর আত্মসম্মান অনেক বেশি। ওর এলি? তবে কাল রাতে ও তোমার ঘরে কেন গেছিল? আমি নিজের চোখে দেখছি। আদি তানিয়ার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও তার মনে একটা খটকা তৈরি হলো।
সে ঝিলিককে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। আদির স্টাডি রুম আর বারান্দার মাঝখানে একটা বড় কাচের স্লাইডিং দেয়াল। আদি ভেতরে বসে কাজ করছিল। ঝিলিক বাইরে বারান্দায় ভিজে চুল শুকাচ্ছিল। হঠাৎ ঝিলিক দেখলো কাচের উপাশে আদি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঝিলিক কাচের উপর নক করে। কি দেখছেন মিস্টার ঝালমরিচ? আপনার কাজ নেই নাকি? আমার শাড়িটা আজ খুব দামি লাগছে। আদি কাচের উপাস থেকে ইশারায় ঝিলিককে কাছে আসতে বলল। ঝিলিক নিচের দেয়ালের কাছে আসতেই আদি তার হাতের তালুটা কাচের উপর রাখলো। ঝিলিকও অবচেতন মনে কাচের উপাস থেকে নিজের হাতটা আদির হাতের উপর রাখলো। মাঝখানে কাচের ব্যবধান, কিন্তু দুজনের চোখের ভাষা এক হয়ে গেল। ঝিলিকের নিঃশ্বাস কাচের উপর বাষ্প তৈরি করলো। আদি সেই বাষ্পের উপর ঝিলিকের নামের প্রথম অক্ষর ঝ লিখে দিল। কেন আমি আপনাকে ঘৃণা করতে পারছি না ঝিলিক? কেন এই কাচের দেয়ালটা ভেঙে আপনাকে ছুঁতে ইচ্ছে করছে? ঝিলিক হাঁ করে তাকিয়ে রইল। আদি হঠাৎ কিছু মনে পড়তেই সেখান থেকে চলে গেল। যা বাবা, এটা কিছু হলো? ওদিকে যখন কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, তখন তানিয়া ঝিলিককে জব্দ করতে এক বুদ্ধি বের করলো। ওদিকে যখন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তখন তানিয়া ঝিলিককে জব্দ করতে এক বুদ্ধি বের করলো। সে ঝিলিককে বলল যে আজ বাড়িতে এক বড় পার্টি আছে এবং আদি চায় ঝিলিক যেন খুব মডার্ন সাজে। সে নিজে ঝিলিককে সাজিয়ে দিল। উদ্ভট নীল আই শ্যাডো, খয়েরি লিপস্টিক আর একটা ওয়েস্টার্ন ড্রেস, যা ঝিলিকের একদমই মানাচ্ছে না। ঝিলিক আয়নায় নিজেকে দেখে, ওরে বাবা, তানিয়া আপু, আমাকে তো একদম সার্কাসের পেতনির মতো লাগছে। আরে না, কি যে বলো, সবাই তো এই স্টাইলই পছন্দ করে। যাও নিচে গিয়ে সবাইকে সারপ্রাইজ দাও। আদু এমন সাজ পছন্দ করে। ঝিলিক যখন সিঁড়ি দিয়ে টলতে টলতে নামলো, আদি ড্রিঙ্কস হাতে দাঁড়িয়েছিল। ঝিলিককে অমন ঢঙের সাজে দেখে আদি হুট করে হেসেই ফেলল। আদি চৌধুরী হাসছে, এটা পুরো বাড়ির জন্য এক বিস্ময়। আদি হাসি চেপে বলল, হোয়াট দা, আপনি কি কোনো হরর মুভির শুটিং করে আসছেন? এই অবস্থায় বাইরে বেরোলে তো পাড়ার কুকুরও আপনাকে তাড়া করবে। আদির কথা শুনে ঝিলিকের চোখ ছলছল করে উঠল। হাসুন, আপনি তো সুযোগই খুঁজেন আমাকে অপমান করার। তানিয়া বলল সবাই নাকি এমন সাজি পছন্দ করে। এক মুহূর্তেই আদির হাসি উধাও হয়ে গেল। সে বুঝতে পারলো এটা তানিয়ার কাজ। তানিয়া মিথ্যে বলেছে, আর আপনিও কি আস্ত একটা বোকা? আপনার নিজের কোনো বুদ্ধি নেই? আদি ঝিলিকের হাত ধরে টেনে বাথরুমে নিয়ে গেল। সে নিজেই তোয়ালে ভিজিয়ে ঝিলিকের গাল থেকে সেই কড়া মেকআপ মুছতে শুরু করলো। ঝিলিক অবুঝের মতো তাকিয়ে রইল। আপনি তো নিজেই আমার মুখ পরিষ্কার করে দিচ্ছেন। আপনার হাত তো বড্ড শক্ত লাগছে আমার। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আপনার এই ভুতুরে সাজ দেখে আমার স্ট্রোক হওয়ার দশা হয়েছিল। আপনি যেমন তেমনই থাকুন, সং সাজার চেষ্টা করবেন না। আদি খুব সাবধানে ঝিলিকের ঠোঁটে লিপস্টিক মুছে দিল। এই প্রথম আদি ঝিলিকের এত কাছে যে সে ঝিলিকের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। ঝিলিক ও আদির এই রূপ দেখে অবাক। তানিয়া দেখলো তার প্ল্যান উল্টে গেছে। সে এবার আদির ড্রয়ার থেকে একটা দরকারি বিজনেস ফাইল লুকিয়ে ফেললো এবং সেটা ঝিলিকের তোষকের নিচে রেখে দিল। সকালে আদি ফাইল না পেয়ে সারা বাড়ি মাথায় তুলল। ফাইলটা আমার আজকের ডিলের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কে নিয়েছে ওটা? আমি দেখলাম ঝিলিকের ঘর ঝাড়ু দিছিল। একবার ওর ঘরটা চেক করলে হয় না? ঝিলিকের ঘর থেকে ফাইলটা বের হলো। আদি ঝিলিকের দিকে এক অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। ঝিলিক, আপনি আমার সাথে এমনটা করলেন? আমি ভেবেছিলাম আপনি অন্তত সৎ। আপনি কি জহির চৌধুরীর লোক? ঝিলিক মাথা নিচু করে দাঁড়িয়ে, আমি ফাইলটা নেইনি আদি, আমি তো জানিই না ওটা কি। আপনি কি আমাকে সত্যি এত নিচু মনে করেন? আদির আগের মাথায় ঝিলিককে অনেক আজে বাজে কথা শোনালো। ঝিলিক তার ব্যাগ গুছিয়ে নিল। আপনি বলেছিলেন না আমি আপনার টাকা দেখে এখানে আসছি। ঠিক আছে, আজ থেকে আমি আর আপনার এই দামি কেল্লায় থাকবো না। আপনি আপনার তানিয়াকে নিয়ে সুখে থাকুন। যার কথা শুনে আমাকে অবিশ্বাস করলেন। যাওয়ার আগে একবারও কি নিজের সাফাই দেবেন না? যাদের বিশ্বাস নেই তাদের সাফাই দিয়ে লাভ নেই। চললাম। ঝিলিক বৃষ্টির মাঝেই বেরিয়ে গেল। আদি বারান্দায় দাঁড়িয়ে দেখছে ঝিলিক চলে যাচ্ছে, কিন্তু তখনই সে সিসিটিভি ফুটেজে দেখলো তানিয়া ফাইলটা লুকাচ্ছে। আদির পায়ের তলা থেকে মাটি সরে গেল। আদিদেব যখন সিসিটিভি ফুটেজে তানিয়ার আসল রূপ দেখলো, তখন তার নিজের উপরই প্রচন্ড রাগ হলো। ঝিলিককে সে কতটা অপমান করেছে তা ভেবে আদির বুকটা কেঁপে উঠল। ওদিকে ঝিলিক তখন বৃষ্টির মাঝে একা একাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাঁদছে। আদি তানিয়াকে এক মুহূর্ত সময় দিল না। সে তানিয়ার হাত ধরে টেনে সদর দরজার বাইরে বের করে দিল। তানিয়া চিৎকার করছিল, কিন্তু আদির চোখে তখন খুনি মেজাজ।
আমার চোখের সামনে থেকে দূর হও তানিয়া। ঝিলিকের উপর আঙুল তোলার সাহস তোমার হয় কি করে? আজ থেকে এই বাড়ির ছায়াও যেন তুমি না মারাও। তানিয়াকে বের করে দিয়ে আদি বৃষ্টির মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। পাগলের মতো সে ঝিলিককে খুঁজছে। হুট করে তার মনে পড়ল ঝিলিক যখন মন খারাপ করে তখন সে স্টেশনের কাছের ওই পুরনো বাড়িটাই যায়। ঝিলিক পুরনো ভাঙা বাড়ির এক কোণে বসে ভিজছে আর কাঁদছে। তার মনে হচ্ছে আদি চৌধুরী তাকে মানুষই মনে করে না। ঠিক তখনই একটা দামি গাড়ির হেডলাইটের আলো ঝিলিকের মুখে পড়ল। আদি গাড়ি থেকে নেমেই ঝিলিকের সামনে গিয়ে দাঁড়ালো। আদি প্রচন্ড হাঁপাচ্ছে। ঝিলিক, চলুন আমার সাথে, অনেক পাগলামি হয়েছে। আর না। ঝিলিক চোখ মুছে উঠে দাঁড়িয়ে পড়ে। কেন যাব? আমি তো চোর। আমি তো আপনার টাকা দেখে এসেছি, তাই না? যান, আপনার ওই তানিয়া দিদির কাছে গিয়ে ক্ষমা চান। আমি সব জেনে গেছি ঝিলিক। আমি জানি ফাইলটা তানিয়া রেখেছিল। আমি ভুল করেছি। ভুল করেছেন? একটা সরি বললেই কি সব অপমান ধুয়ে যায়? আপনি জানেন আমার কতটা কষ্ট হয়েছে। আদি ঝিলিকের খুব কাছে এসে তার দুহাত শক্ত করে ধরল। ঝিলিক ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু আদিদেবের শক্তি আজ অনেক বেশি। আমি সরি বলছি না ঝিলিক, আমি আদেশ দিচ্ছি আপনাকে ফিরতেই হবে। আমি আদি চৌধুরী আজ পর্যন্ত কারোর সামনে হার মানিনি, কিন্তু আজ আপনার চোখের জল আমাকে হারিয়ে দিয়েছে। চলুন। আদি যখন ঝিলিককে নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ 3টা জিপ এসে তাদের পথ আটকালো। জহির চৌধুরীর ভাড়াটে গুন্ডারা লাঠি সোটা রড নিয়ে গাড়ি থেকে নামলো। তারা আদিকে শেষ করে দিয়ে ঝিলিককে নিয়ে যেতে চায়। আদি বাবু, অনেক তো ব্যবসা করলেন, আজ আমাদের বসের পাওনা মিটিয়ে দিন আর এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিন। আদি ঝিলিককে নিজের পেছনে সরিয়ে দিয়ে কোটের বোতাম খুলতে খুলতে বলল, আমার পাওনা আমি চড়া সুদে মেটাই, কিন্তু খবরদার যদি এই মেয়ের গায়ে একটা আঁচল লাগে আর তোদের লাশ গোনার লোক থাকবে না। ঝিলিক ভয়ে আদি শার্টের পেছনটা খামচে ধরে। আদে ওরা অনেকজন, আপনি পারবেন না। চলুন পালিয়ে যাই। আদি চৌধুরী পালাতে শেখেনি ঝিলিক, আপনি শুধু চোখ বন্ধ করে রাখুন। শুরু হলো ধুন্ধুমার লড়াই। আদি যেন এক আহত সিংহ। সে একা হাতে 5-6 জন গুন্ডাকে মাটিতে শুয়ে দিল। একজনের হাতে থাকা রড কেড়ে নিয়ে সে বাকিদের দিকে তেড়ে গেল। বৃষ্টির মাঝে আদির এই বিধ্বংসী রূপ দেখে ঝিলিক স্তম্ভিত। এই লোকটা কি সত্যি ওই গম্ভীর রোবটটা? আমার জন্য ও নিজের প্রাণ বাজি রাখছে। লড়াইয়ের এক পর্যায়ে একজন গুন্ডা পেছন থেকে ঝিলিককে ধরার চেষ্টা করলো। আদি সেটা দেখে চিৎকার করে উঠল। ঝিলিক, সে ঝিলিককে বাঁচাতে গিয়ে নিজের পিঠে একটা লাঠির বাড়ি খেল, কিন্তু সে পরোয়া করলো না। সে গুন্ডাটার গলা টিপে ধরে দেয়ালে ঠেকিয়ে দিল। আদিদেব রক্তাক্ত অবস্থায় গুন্ডার কানে ফিসফিস করে বলল, ওকে ছোঁয়ার সাহস করবি না, ও আদিদেব চৌধুরীর জান। গুন্ডারা পালিয়ে গেল। আদি টলতে টলতে গাড়িতে হেলান দিল। তার কপাল দিয়ে রক্ত পড়ছে। ঝিলিক দৌড়ে এসে আদিদেবকে জড়িয়ে ধরল। ঝিলিক কান্নায় ভেঙে পড়ে। কেন করলেন এমন? কেন মার খেলেন আমার জন্য? আপনার অনেক রক্ত পড়ছে। আদি দুর্বল স্বরে হাসল। আপনি তো বলেছিলেন আমি পাথর, পাথরের তো রক্ত পড়ে না, তাই না? ঝিলিক নিজের অন্যের আঁচল ছিঁড়ে আদির ক্ষতস্থানে ব্যান্ডেজ করতে করতে বলে, চুপ করুন, সারাক্ষণ শুধু তেরামি। চলুন তাড়াতাড়ি, বাড়ি ফিরতে হবে। বাড়িতে ফেরার পর দাদি সব শুনে ঝিলিককে অনেক আদর করলেন, কিন্তু আদির পিঠের ব্যথা কমছে না। ঝিলিক মালিশ নিয়ে আদির ঘরে গেল। আদি তখন খালি গায়ে ড্রেসিং করছিল। ঝিলিককে দেখে সে তাড়াতাড়ি চাদর টেনে নিল। আবার এখানে কেন? যান, গিয়ে ঘুমান। চুপ, আজ আমি কারো কথা শুনবো না। আপনার পিঠে ওষুধ লাগিয়ে দিতে হবে। আমি নিজে পারবো। ঝিলিক জোর করে আদির পাশে বসে, আপনি তো আয়না ছাড়াও নিজেকে মহান মনে করেন, কিন্তু পিঠ তো দেখতে পাচ্ছেন না। সরুন, আমি মালিশ করে দিচ্ছি। ঝিলিক যখন ঠান্ডা জেল আদির পিঠে লাগাতে শুরু করলো আদি শিউরে উঠল। ঝিলিকের আঙ্গুলের স্পর্শে আদির সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ঝিলিক খুব মনোযোগ দিয়ে মালিশ করছে আর ফু দিচ্ছে। আদি আস্তে করে ঝিলিকের দিকে ফিরল। ঝিলিক, আপনি কি সত্যি আমাকে খুব ঘৃণা করেন? ঝিলিক এক মুহূর্ত থেমে আদির চোখের দিকে তাকালো। ঘৃণা করার সুযোগ দিলে তো ঘৃণা করব। আপনি তো রাক্ষস সেজে এসে আবার ফেরেশতা হয়ে যান। আপনাকে বোঝাই দায়। আদি ঝিলিকের হাতটা ধরে ফেললো হঠাৎ। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। তবে বুঝবেন না, শুধু সাথে থাকুন। ঝিলিক হাত ছাড়িয়ে হেসে চলে যায়। আদি মনে মনে হেসে দেয়। আদির পিঠের আঘাতের পর ঝিলিক যেন তার উপর সারাক্ষণ নজরদারি শুরু করেছে। আদি একটু নড়লেই ঝিলিক চিৎকার করে ওঠে।
সকালে আদি তৈরি হয়ে অফিসের জন্য ল্যাপটপ ব্যাগ নিতে যাচ্ছিল। ঠিক তখনই ঝিলিক এক বাটি হলুদের দুধ নিয়ে ঘরে ঢুকলো। থামুন, এক পাও এগোবেন না। আগে এই হলুদের দুধটা শেষ করুন, তারপর অফিস। আদি বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। হোয়াট দ্য ঝিলিক, আমি কি বাচ্চা ছেলে? আর এই হলুদ মেশানো দুধ খেলে আমার অ্যালার্জি হয়। সরুন পথ থেকে। অ্যালার্জি না ছাই, আপনি তো তেতো মানুষ, তাই মিষ্টি কিছু খেতে ভয় পান। আর শোনেন, আপনার শার্টের ওপরের বোতামটা খোলা কেন? অসভ্যতার একটা সীমা থাকে। বোতামটা ছিঁড়ে গেছে কালকের লড়াইয়ে, আর আপনার সাথে কথা বলা মানেই সময় নষ্ট। আদি হনহন করে বেরিয়ে যেতে গিয়ে দরজার সাথে ধাক্কা খেল। ঝিলিক তাড়াতাড়ি তাকে ধরতে গেল, আর আদিও টাল সামলাতে না পেরে ঝিলিককে জড়িয়ে ধরল। ঝিলিকের গায়ে সেই চেনা বেলি ফুলের সুভাষ আদির মাথায় ছিম ধরিয়ে দিল। ঝিলিক আদির কোমর জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশে আছে। আদি কানের কাছে ফিসফিস করে। সব সময় কি আমাকে এভাবে জড়িয়ে ধরার বাহানা খুঁজবেন? ঝিলিক ধরফর করে সরে দাঁড়িয়ে বলে। বাহানা নাকি অপবাদ? আপনি তো লাটি মেয়ের মতো ঘুরছেন। আমি না ধরলে তো আবার মেঝেতে আছাড় খেতেন। আর শোনেন, আপনার হার্টবিট তো একদম ড্রামের মতো বাজছে। ভয় পাচ্ছেন নাকি? আদি কিছু না বলে চলে যায়। রাতে দাদি ঝিলিককে বললেন আদির ঘরে মশারি টাঙিয়ে দিতে, কারণ এসি